হ্যালো স্টুডেন্ট, আজ তাহলে আমাদের ক্লাস 12 এর একটা স্পেশাল অনলাইন ক্লাস। এই ক্লাস করোনা ভাইরাসের জন্যই, তাদের জন্যই স্পেশাল, কারণ করোনা ভাইরাসের জন্যই আজকে আমরা এই ধরনের ক্লাসকে নিয়ে আসতে পেরেছি তোমাদের কাছে। প্রথমেই এই ক্লাসটা শুরু করার আগে তোমাদের ক্লাসরুমে যারা স্টুডেন্ট, আমার যারা ক্লাসরুমে চ্যাটার্জিহাট এবং আন্দুলে যারা স্টুডেন্ট এবং তাদের গার্জেনকে প্রথমেই থ্যাংক ইউ দিই, কারণ এই তাদের থ্যাংক ইউটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের ছাড়া, তাদের হেল্প ছাড়া আজকে কিন্তু আমরা এই ক্লাসটাকে করতে পারতাম না। কারণ এই ধরনের ক্লাস করতে গেলে একটা খুব বড় ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে, এটাকে সেট আপ করা, এই পুরো প্রিপারেশন করা, সব কিছু। তা তোমাদের দুজন মানে তোমাদের গার্জেন এবং তোমাদের স্টুডেন্ট যারা চ্যাটার্জিহাট এবং আন্দুলে, তাদের প্রথমে সবাইকে থ্যাংক ইউ জানাই। কিন্তু এবার তোমাদের ভালো করে পড়াশোনাও করতে হবে, সময়টা কিন্তু একবারে নষ্ট করো না, কারণ ক্লাস 12 এর সময়টা খুবই ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে দেখো, আজকে আমরা 5:30 বাজে এই সময় থেকে আমরা তোমার শুরু করছি ক্লাস 12 এর স্পেশাল ক্লাস। আর এই উইকে আমরা দেখবে 3টে ক্লাস করাবো তোমার ক্লাস 12 এর জন্য। একটা খুব বড় লং ক্লাস না করে আমি জিনিসটাকে ছোট ছোট 3টে পার্টে ভাগ করে দিয়েছি। আজকে আমি যেমন ক্লাস করাবো তোমার 24th টিউসডেতে, এরপর থার্সডেতে 26 মার্চ তোমার 7টা থেকে ক্লাস থাকবে 7 PM, এন্ড স্যাটারডে তোমার ক্লাস থাকবে তোমার 5 PM থেকে। এই 3টে ক্লাস যারা যারা আমরা চ্যাটার্জিহাট বা আন্দুলে করতে অনেকটা সিমিলার টাইমে আমরা 3টে ক্লাস করব ক্লাস 12 এর জন্য। সবাই কিন্তু প্রত্যেকটা ক্লাসই অ্যাটেন্ড করবে, কারণ প্রত্যেকটা ক্লাসই আমরা একটু একটু করে শিখতে থাকবো। প্লিজ ক্লাসটাকে কনসেন্ট্রেট করবে, আমি কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলোকে কিন্তু ফলো আপ করতে হবে। তার আগে দেখি, আগের দিন তো আমরা পড়েছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফ্লাওয়ারিং প্ল্যান্ট সম্বন্ধে, তবে সেখান থেকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, দেখি কারা কারা লিখতে পারছো এবং প্রথম কারা লিখতে পারছো, সেটা বেশি ইম্পর্টেন্ট। দেখি প্রথম একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, দেখি ফার্স্ট কোশ্চেন, how many layers of pollen grains is there? How many layers of pollen grains are there? অপশন দিচ্ছি তোমাকে 2 and 3, তার মধ্যে কোনটা অপশন হবে লাইভ চ্যাট আর কমেন্ট সেকশনে লেখো। পোলেন গ্রেনস এর আউটার লেয়ারে কটা মেমব্রেন প্রেজেন্ট থাকে? অপশন দিয়েছি আমি 2 আর 3, যেটা রাইট অপশন, কমেন্ট সেকশনে লেখো, সবাই লেখো, আমি বুঝতে চাইছি কারা কারা সিরিয়াসলি এই ক্লাসটা করছো। Very good. Second question. The chemical nature of the exine. The chemical nature of exine. Exine যে chemical nature, chemical composition দিয়ে তৈরি, তার নামটা লেখো দেখি। The chemical nature of the exine. Next question. In the ovule, how many integuments is there generally? In the ovule, how many integuments is there? Option দিচ্ছি 2 or 3, যেটা রাইট অপশন হবে সেটাকে লেখো। In the ovule structure, how many integuments is there? 2 or 3? Write down in the comment section. Question number 4. Egg apparatus are present in which site? Egg apparatus কোন সাইটে প্রেজেন্ট আছে? অপশন এ তে লেখো, মানে দুটো অপশন দেবো, তার মধ্যে অ্যানসারটা হবে চালাইজাল এন্ড, অ্যানাদার অপশনস মাইক্রোপাইলার এন্ড। কোনটা রাইট অপশন হবে সেটা তুমি চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে লিখে দেখাও। কোশ্চেন নাম্বার 4, এগ অ্যাপারেটাস কোন রিজিয়নস এ প্রেজেন্ট থাকে? এগ কোন কোন রিজিয়নস এর কথা বললাম? নাম্বার 1 মাইক্রোপাইলার রিজিয়নস, অ্যানাদার 1 দ্য চালাইজাল রিজিয়নস। কোশ্চেন নাম্বার 5, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 5 আজকের জন্য লাস্ট টেস্টের কোশ্চেন।
আর কেউ কারো দেখে লিখে দেবে না, ভালো কথা তোমাকে আগে থেকেই বলছি, কারণ আমরা সবাই শিখবো, ভুল হোক কোনো অসুবিধা নেই, আমি তাকে আবার বুঝিয়ে দেবো পার্সোনালি হোয়াটসঅ্যাপে, তাকে ফোন করে কল করে সব কিছু করে তাকে বোঝাবো। তোমরা সুন্দর একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছো, তাদের তোমাদের প্রত্যেককেই থ্যাংক ইউ জানাই, তাদের সবাইকেই, যে আমার 9804265101 এই ফোন নাম্বারটা দিয়ে তোমার অন্য বন্ধুরাও যারা মনে করো আমার স্টুডেন্ট নাও, তাদেরকেও তুমি এই ক্লাসটা শেয়ার করো, কারণ এই মুহূর্তে তারাও খুব অসুবিধার মধ্যে আছে, সব টিচাররা অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত নন, সেই জন্য আমার যেহেতু আমি আগে থেকে অভ্যস্ত ছিলাম সেই জন্যই পারছি, তাদেরকেও জানিও তারাও ক্লাস করুক, কোনো অসুবিধা নেই এই মুহূর্তে, তোমরা তো আছো আমার পাশে, তোমাদের হেল্প হলে আমরা সবার জন্য পারবো ক্লাস করতে। ওকে, তাহলে আজকে আর একটা লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করবো আজকে টেস্ট, সেটা হচ্ছে কোশ্চেনটা the female part of the flower are called dash. The female part of the flower are called dash. The female part of the flower is called dash. এই টপিকগুলো আমরা আগের দিন পড়েছিলাম। ভেরি গুড, অনেকে ঠিক লিখেছো। এবার চলো আমরা একদিন কি পড়েছিলাম, ভেরি কুইক যদি আমরা রিকল করতে থাকি, আমরা আগের দিন ডিসকাস করছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন মিন্স দ্য টু গ্যামেটস এর রিকোয়ারমেন্ট হবে, টু সেক্সুয়াল অর্গানস এর রিকোয়ারমেন্ট হবে, সেটা আলটিমেটলি তৈরি হবে মেল গ্যামেটস এন্ড ফিমেল গ্যামেটস। But in the sexual reproduction of flowering plants, flower is the most important part because flower এর মধ্যেই প্রেজেন্ট থাকে ডিফারেন্ট পার্টস গুলো। কি কি সেগুলো আগের দিন আমরা ডিসকাস করছিলাম, pedicels, calyx and the corolla. Calyx, that is made up of different parts of the sepals, and most important, you know, the corolla parts, this is also the unit is called the petals, and this is most colorful parts that is help to attract the insect, right? So androecium and the gynoecium. In the androecium male part, that is consists of two parts, anther and the filaments. And in the anther, the pollen grains are produced, that is the male gametes, haploid in nature. And you know, the pollen grains is a two-layer, outer layer is called the exine and internal layer is called the intine. And in the structure, inside the pollen grains, two types of cells is there, generative cells and the tube cells. And you know, the gynoecium is the female part. It has the three important regions. One is the stigma, style and ovary. Stigma is the most important region where the pollen grains are attached together, and after that the pollen tubes are generated. And this is the structure of the ovary. Inside the ovary, the ovule is present. After the fertilizations, the ovule is converted into very good seed, and ovary are converted into fruits. Very important question. In the first chapter we already discussed this thing. So this is the important, all the different parts of the flower, already you understand this thing. After that we discuss about the structure of the pollen grains and how the pollen grains develop inside the ovule, inside the anther. So if you are dissections of the anther, that time you understand that the pollen sac is there. Pollen sac, that means it is the most important regions. In the every cell is called the pollen mother cells. In the every pollen mother cell have the capacity to produce the pollen grains by the process of meiosis cell divisions. You know, in the pollen mother cells divides in the twice in the meiosis process, and after that when the four cells are produced, they are called the tetrad, and from that cells the microspore are produced. So this process are called the microsporogenesis. And now after that the pollen grains are produced. Pollen grains is the male gametes. It have already told that it have the two layer, exine, and the internal layer is called the intine. And two internal nucleus also be there, tube nucleus and the generative nucleus. After the pollinations, they reach the stigma and the pollen tube is generated. After that the fertilizations takes place. And in the next class we discuss about the fertilization process. So in that manner the pollen grains are produced in the anther. Next we discuss about the structure of the ovule. You know, this is the structure of the ovule, but first we discuss about that, where the ovule is there and what is the embryo sac. You know, this is the structure of the ovary. If you go inside the ovary, that time you observe that the ovule are present. This structure is very important. Last we discussed about that.
The ovule is the most important site where the egg cells are present. So if we discuss the structure, so that sectional part is necessary. So after development, the funicles is the attachment part, that is the embryo sac, and whole structure is called the ovule. Also this is called the megasporangium, that means the mother cells. They have the cell division power, and in here meiosis are happening. So at first the one cell is there, you know the meiosis process, how many cells are produced, the 4 cells, in here the 4 cells is produced, but the 3 cells are degenerated. But when one cell is there and their nucleus is now changed into the diploid to haploid state. For that reason the cell division are happening. After that only karyokinesis or nucleus divisions are happening, but it is follow the mitosis process. So their chromosome number is not reduced in that particular time. So in here, you know, the karyokinesis are happening, so nucleus are divided, and finally you get the egg nucleus. But now it is the question arises that how the nucleus are organized in that embryo sac. In here the 2 important regions is there. One is the micropylar end and another is the chaliceal end, right? In here the 3 nucleus are arranged into the micropylar regions, that time it is called the egg apparatus. On the other hand, these 3 nucleus are arranged in the chaliceal end, they are called the antipodal cells. In middle, you know, the central nucleus or polar nucleus is there, the 2 nucleus is there, right? So this is the 2 cells attached with the egg cells. That is the most important cells, that is the egg cells. In here the 2 synergids is there. What is their function? They help to entering the pollen tube into the embryo sac. So this internal structure is called the embryo sac. In here, in the embryo sac, how many nucleus is there? 8 nucleus, right? In here, the 3 cells, and in the 3 cells, the membrane are developed. On the other hand, in the chaliceal end, the 3 antipodal cells are covered with the membranes, and inside the middle of the embryo sac, the 2 polar nucleus is there. So 3 and 3, 6, and here it is called as like single cell. So this embryo sac have the 7 cell, right, 8 nucleated structure. Why it is called 7 cell? And but in here the 2 nucleus is there, so it is called the 7 cell 8 nucleated structure is found in the embryo sac, and in that manner the embryo sac are produced. Clear? তাহলে বুঝতে পারলে এগুলো আমরা আগের দিন ডিসকাস করেও ছিলাম। তাহলে আজকে চলো আমরা যে ডিসকাশন করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, that is the pollination. In the previous some classes you already know that what is the mean by the pollination, but I describe it very easy and very common process. At first you know the pollination, that means the transfer of pollen grains. Transfer of pollen grains from anther to stigma. তাহলে anther থেকে stigma তে ট্রান্সফার হবে, that time different agents are required. Sometimes it is maybe wind, sometimes it is maybe insect, right? In here you know insect is the most common pollinating agent which help to transfer the pollen grains from anther to stigma. In here, but they are intentionally not transfer the pollen grains, but when they take the nectar, when they go to take the nectar, that time the pollen grains are attached with the stigma. That is the process. So this process of carrying the pollen grains from one flower anther to another flower of the stigma is called the pollination. So pollination is a 2 type. It is a self pollination and one is the cross pollination. তাহলে self pollination and cross pollination এর মধ্যে ডিফারেন্সটা কি বুঝি? যখন এই pollen grains ট্রান্সফার হবে সিঙ্গেল প্ল্যান্টের মধ্যে, single planted same flower or single planted different any flower, that time it is called the self pollination. But pollen grains যখন ট্রান্সফার হবে ডিফারেন্ট কোন প্ল্যান্টের কোন ফ্লাওয়ারের মধ্যে, প্ল্যান্টটা এখানে ডিফারেন্ট হলো, ভালোভাবে বোঝো, that time it is called the cross pollination. So pollination is the same types, 2 types according to what type of plants is there on a single plant, that time self pollination. While the 2 plants is involved in the process, it's called the cross pollination. তাহলে একটা প্ল্যান্টের মধ্যে হতে পারে কি ঘটনাটা, যখন pollen grains ট্রান্সফার হয় that time it is self pollination, যখন ডিফারেন্ট দুটো গাছের বা দুটো প্ল্যান্টের মধ্যে হবে তখন তাকে আমরা বলবো cross pollination. এবার দেখো
টাইপস অফ পলিনেশন তো আমরা বলছিলাম, দেখো এখান থেকে অ্যান্থার থেকে পোলেন গ্রেনসটা এইভাবে রিলিজ হলো, সে কোথায় গিয়ে রিচ করবে, রিচ করছে দেখো কোথায় এসে, স্টিগমাতে এসে রিচ করলো। নোটসটা যেটা আমি তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি মোটামুটি, এটা খুব লাকিলি দিতে পেরেছি, তারা কিন্তু নোটসটা খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো পোলেন গ্রেনসটা স্টিগমাতে এসে অ্যাটাচমেন্ট হচ্ছে, অলরেডি তার লেগস এর সঙ্গে পোলেন গ্রেনস গুলো অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে, স্টিগমার উপর ফল করছে, দেন পোলেন টিউবস আর জেনারেটেড। বাট সেম ফ্লাওয়ারের মধ্যে দেখো, যদি একটা সিঙ্গেল ফ্লাওয়ারের মধ্যেও তো পোলেন গ্রেনস ট্রান্সফার হতে পারে, উইন্ডের থ্রু হতে পারে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য সেলফ পলিনেশন। ক্লিয়ার? সেলফ এন্ড ক্রস পলিনেশন ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও। এরপর আমরা দেখব টাইপস অফ পলিনেশন। Sometimes insects are involved in the pollination. That time it is called the entomophilia. That means insects are involved. In here, that time the flower had some characteristic features. যখন ইনসেক্টের থ্রু পলিনেশন হবে, পোলেন গ্রেনস এবং কিছু ক্যারেক্টারস থাকবে, ফ্লাওয়ারের সাম ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকবে। কি কি? লাইক ফ্লাওয়ারটা হতে হবে ব্রাইট ইন কালার, রাইট? দ্যাট টাইম ইনসেক্ট অ্যাটাচমেন্ট হবে, এন্ড পোলেন গ্রেনস আর ভেরি স্টিকি ইন নেচার হতে হবে, রাইট? That time some is the most important features of the entomophyly or insect pollinated flower. তবেই না আলটিমেটলি তোমার এই যে ইনসেক্টের লেগের সঙ্গে পোলেন গ্রেনসটা অ্যাটাচমেন্ট হবে, তাই না? আদারওয়াইজ ফলো হতে পারবে না, আদারওয়াইজ ইনসেক্ট অ্যাট্রাক্টিভ হবে না। ওয়াটার পলিনেশন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন দ্য অল বোর্ডস এর ক্ষেত্রে। আমরা হ্যালসেনিয়ার এক্সাম্পল আমাদের সিবিএসই এনসিইআরটির বইতে এই ছবিটাই দেওয়া আছে, দেখো এদের ক্ষেত্রে কেমন ভাবে ওয়াটার বা হাইড্রোফাইলি হয়, মানে ওয়াটারের থ্রু পলিনেশন হচ্ছে কিভাবে, দেখো মেল ফ্লাওয়ারটা ডিটাচ হয়ে গেল, ইনসাইডে তার পোলেন গ্রেনস আছে, ইন দ্য সেম টাইমস এখানে কি ঘটনা ঘটছে, দেখো ফিমেল ফ্লাওয়ারটা ডেভেলপ হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আউটসাইড দ্য ওয়াটারে একটু একটু করে চলে আসছে, দেখো আউটসাইডে ওয়াটারে চলে এলো। এবার ততক্ষণে ওদের মধ্যে বাই চান্স একটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে, অ্যাটাচমেন্ট হলে পোলেন গ্রেনসটা ট্রান্সফার হয়ে যাবে ফিমেল ফ্লাওয়ারের মধ্যে। এই প্রসেসটা হচ্ছে থ্রু ওয়াটারের থ্রু দিয়ে, তাই এই প্রসেসটাকে আমরা কি বলছি, হাইড্রোফাইলি। দেখো এখানে পোলেন গ্রেনস রিচ করলে কি হবে, পোলেন টিউব জেনারেট করবে। ভ্যালিসেনিয়া ইজ দ্য মোস্ট কমন এক্সাম্পল, একটা ফ্লাওয়ার যার তোমার হয় পলিনেশন ওয়াটারের থ্রু দিয়ে। এবার আরেকটা পলিনেশনের পার্ট দেখি আমরা, যেটা হচ্ছে গ্রাসের ক্ষেত্রে। গ্রাসের ক্ষেত্রে পলিনেশনটা হয় কিভাবে, দেখো উইন্ডের থ্রু দিয়ে। এর জন্য ফ্লাওয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক বা পোলেন গ্রেনসেরও কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকতে হবে। কি সেটা, এই পোলেন গ্রেনসগুলো হতে হবে ভেরি লাইট ইন ওয়েট, কারণ হেভি হলে তারা তো উইন্ডের থ্রু ব্লোই করতে পারবে না, তাহলে পোলেন গ্রেনসগুলো হবে ভেরি লাইট ইন ওয়েট। দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স এর মধ্যে আসবে। পলিনেশন অফ বার্ডস, বার্ডস এর থ্রু পলিনেশন হয়, বাট দ্যাট টাইম ফ্লাওয়ারটাকে হতে হবে একটু অ্যালোইং প্ল্যান্ট, যেমন একটা এক্সাম্পল ইন হিয়ার দ্য ফ্লাওয়ার সাইজ ইজ কম্পারেটিভলি লার্জ। দেখো ফ্লাওয়ারটা কম্পারেটিভলি লার্জ ইন নেচার, লার্জ অ্যামাউন্ট অফ নেকটার দ্বারা প্রডিউস করবে। দ্যাট টাইম দেখো ফ্লাওয়ারটা অ্যাট্রাক্ট হয়ে তার কাছাকাছি এলো, কার সামনে এলো, ফ্লাওয়ারের সামনে। Hummingbirds is the alloy plant, is a common two example, এরা এইভাবে পলিনেশনটা করে। এই হচ্ছে তোমার মেন টু টাইপস দেখলাম। আরেকটা জিনিস দেখাই চলো তোমাকে, একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আসবে, দেখো যেটা হচ্ছে অ্যাডাপ্টেশন ফর সেলফ এন্ড ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন আর কোনো সময় একটা প্ল্যান্ট সেলফ পলিনেশনকে প্রেফার করে, কোনো সময় ক্রস পলিনেশনকে। মোর অফ লেস একটা প্ল্যান্ট কিন্তু ক্রস পলিনেশনকে প্রেফার করবে, বাট কেন, বিকজ ক্রস পলিনেশনে হয় ভ্যারিয়েশন হওয়ার চান্স, মানে এতে যেহেতু জেনেটিক্যালি এক্সচেঞ্জ হয়, সো ভ্যারিয়েশন হওয়ার পসিবিলিটি থাকে, আর ভ্যারিয়েশন হলে সেই প্ল্যান্ট তার সার্ভাইভাল রেট ইনক্রিজ হয়ে যায়। তাহলে সেলফ পলিনেশন বার্ড প্ল্যান্ট অনেক সময় ফলো আপ করে, এর জন্য তাদের কিছু স্পেসিফিক ফিচার্স দেখো, তারা কি কি ফলো আপ করে। ইক্সোরা বলে একটা প্ল্যান্টস আছে, এই প্ল্যান্টসের ফ্লাওয়ারে কি হয় দেখো, অ্যান্থার এন্ড স্টিগমা ম্যাচিউর ইন দ্য সেম টাইম এরা ম্যাচিউর হলো, তাহলে কি হয়, তাহলে অ্যাট এ টাইম ম্যাচিউর হলে এরা আলটিমেটলি ট্রান্সফার হয়ে যাবে একটা ফ্লাওয়ারের মধ্যে, তখন প্রসেসটাকে আমরা কি বলছি, সেলফ পলিনেশন। সেম টাইমে ম্যাচুরেশন হলো, রাইট। আরেকটা আমাদের एग्जांपल দেখো, এইটা एग्जांपलটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করছি, উড সোরেলের ক্ষেত্রে তুমি এই एग्जांपलটা পাবে। এখানে inconspicuous and the small and lack of fragments, that means এখানে ইনসেক্টরা অ্যাট্রাক্ট হচ্ছে না,
আর ফ্লাওয়ারটা ইন্টারনালি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মানে বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অর্গান অ্যান্ড সেক্স সেল প্রেজেন্ট আছে। এই ফ্লাওয়ারটা আউটার সাইড থেকে কভারিং করা, দেখো ঘেরা আছে। ফর দ্যাট রিজন আউটার কোনো সাইড থেকে পোলেন গ্রেনস কিন্তু স্টিগমার উপর এসে রিচ করতে পারছে না। ইন্টারনালি ওদের মধ্যে কি হয়ে যাচ্ছে, পলিনেশন। এখানে যে আমরা একটা নতুন টার্ম ইউজ করছি দেখো, ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মিন্স এখানে কভারিং অফ দ্য ফ্লাওয়ার। তাহলে ক্লিস্টোগ্যামি কাকে সাপোর্ট করে, সেল পলিনেশনকে সাপোর্ট করে। দেখো উডসোরে তার একটা কমন एग्जांपल দেখলাম আমরা, পোলেন গ্রেনস গুলো ইন্টারনালি নিজেদের মধ্যে এইভাবে কি হতে পারলো, ট্রান্সফার হতে পারলো, পলিনেশন পসিবল হলো। এবার আরেকটা एग्जांपल দেখাই চলো। এবার যেগুলো বলবো সেগুলো ক্রস পলিনেশনকে প্রেফার করে। বলেছি আগে আমি ক্রস পলিনেশনকে প্রেফার করার জন্য ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউনিসেক্সুয়াল মানে ওয়ান ফ্লাওয়ারের মধ্যে অনলি ওয়ান সেক্সই প্রেজেন্ট আছে, বুঝতেই পারছো। আর এর মধ্যে আবার অন্য আরেকটা সেক্স, মানে এরা মেল, আইদার এরা ফিমেল। তাহলে সেক্সুয়াল যে আমি বলছিলাম সেলফ পলিনেশন হওয়ার চান্সটা কিন্তু এখানে অনেক কমে গেল। মোস্ট কমন একটা एग्जांपल পেপায়া হতে পারে, তাই না? তুমি পেঁপে গাছ দেখেছো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্মস দেখো, যেখানে ক্রস পলিনেশনকে আমরা প্রেফার করি মোস্ট কমন এই প্রসেসটা থ্রু দিয়ে। আমরা সানফ্লাওয়ারের একটা एग्जांपल দেখি। সানফ্লাওয়ার হতে পারে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এখানে অ্যান্থার আলটিমেটলি ম্যাচিউর ফার্স্ট, স্টিগমা তারপরে তোমার দেখো ম্যাচিউর হচ্ছে, এট এ টাইম ম্যাচিউর হচ্ছে না। মানে ছেলেটা আগে আলটিমেটলি কি হয়ে গেল, তোমার ম্যাচিউর হয়ে গেল, মেয়েটা তখনও বাচ্চা, হয়তো সেম পাড়াতেই থাকে, তাদের মধ্যে কি বিয়ে হওয়া পসিবল? পসিবল নয়, তাই তো? এবার দেখো এই প্রসেসটাও ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্থার ম্যাচিউর ফার্স্ট, আফটার ম্যাচুরেশন অফ অ্যান্থার দ্য স্টিগমা ম্যাচিউর। এই প্রসেসটাকে আমরা কি বলছি, প্রোট্যান্ড্রি, অ্যান্ড্রোসিয়াম থেকে আসছে, বুঝতে পারছো? মানে অ্যান্ড্রোসিয়াম ফার্স্ট ডেভেলপ এবং ম্যাচুরেশন আসছে, প্রোট্যান্ড্রি। Similar other process is there, protogyny also it is called. That means gynosium or female part is maturing fast rather than the male part. Castodapple is the most common example. তুমি এখানে কি দেখবে, stigma mature fast, after the maturation it is called the protogyny. তাহলে protandry and protogyny, tandry আসছে androsium থেকে, gyny আসছে gynosium থেকে। another one process দেখো, আমরা ক্রস পলিনেশনকে প্রেফার করতে কি করছি, এখানে প্যান্সির ক্ষেত্রে একটা एग्जांपल দেখো। এখানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার এর অ্যান্থার থেকে পোলেন গ্রেনস রিলিজ হয়ে তোমার স্টিগমার উপর গিয়ে রিচ করতেই পারে, বাট স্টিগমাটাকে কি করা আছে, একটা কভার করা আছে একটা হুড দিয়ে, একটা কভারিং দিয়ে, যাতে তার নিজের আলটিমেটলি পোলেন গ্রেনস গুলো তাকে রিচ করতে না পারে। এরপর কি হয়ে গেল, পোলেন গ্রেনস গুলো যখন নষ্ট হয়ে গেল, মানে নিজের তার পোলেন গ্রেনস গুলো, তখন স্টিগমার এই ওপেনিংটা কি হয়ে যাবে, খুলে যাবে, আউটসাইড থেকে পোলেন গ্রেনস এসে তখনই রিচ করতে পারবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে বলছি আমরা হার্কোগ্যামি। হার্কোগ্যামি মানে কি, একটা স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন, একটা মেকানিক্যাল ব্যারিয়ার যেন স্টিগমার উপর দেওয়া আছে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা দেখলাম। ক্লিয়ার? ব্যাপারটা হলো। আর একটা ইম্পর্টেন্ট ফিচারস এর মধ্যে দেখি আমরা, এখানে আমরা একটা एग्जांपल দেখছি, মানে কিছু অর্কিডস এর মধ্যে তুমি এই एग्जांपलটা দেখবে। ওখানে দেখলাম ফিমেল পার্টটা কভারিং করা আছে, এখানে তুমি দেখবে মেল পার্টটা আর অ্যান্থার পার্টটা কভারিং করা আছে। হ্যাঁ, স্টিগমাটা ওপেন আছে, মানে অপোজিট আর কি, আর কিছু না। ছেলেদেরও কভারিং করা রাখতেই পারি আমরা। আরেকটা एग्जांपल দেখো এখানে দেখি, এখানে এদের ডিসটেন্সটা দেখো, স্ট্রাকচারটা ডিসিমিলার। দ্যাট ইজ প্রিমরোজের ক্ষেত্রে দেখবে হেটেরোস্টাইলি, that means their length of the stigma and the anther are ultimately long. এতে কি হয়, পোলেন গ্রেনস গুলো ইজিলি বাইসেক্সুয়াল হওয়া সত্ত্বেও তারা রিচ করতে পারে না স্টিগমাতে। এটা দেখো অনেকটা লম্বা, এটা অনেকটা শর্ট। এই প্রসেসটাকে আমরা কি বলছি, হেটেরোস্টাইলি। কি প্রসেসের নাম বললাম, হেটেরোস্টাইলি। এটা আমরা প্রিমরোজের ক্ষেত্রে দেখছি, এটাও একটা एग्जांपल মনে রেখো। This is the different adaptive features of self and cross pollination which favor the plants, but most commonly plant favor the cross pollination. এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আজকে শেষ করব এই পার্টটা। দেখো আমরা বলছিলাম ডিফারেন্ট টাইপ অফ পলিনেশন ইজ देयर, তিনটে টপিক আমাদের মধ্যে এখানে আসছে। দেখো, সেলফ পলিনেশন এন্ড ক্রস পলিনেশন, যেটা বাচ্চাদের টপিক, এটা আমরা অলরেডি বুঝে গেছি। সেম প্ল্যান্ট না ডিফারেন্ট প্ল্যান্ট। এবার আসবো ব্যাপারটার মধ্যে, অটোগ্যামি, জিটানোগ্যামি এন্ড জেনোগ্যামি। এই তিনটে প্রসেসের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক ডিফারেন্সটাকে নিয়ে আলোচনা করি। চলো প্রথম বলি আমি
এগুলোকে কিন্তু পরে আমার ক্লাসটাকে পজ করবে, করে করে আস্তে আস্তে নোট ডাউন করবে, নোটটা পড়বে, নোটটা পড়ে পড়ে এক এক লাইন করে লিখতে থাকবে। ক্লিয়ার তো? ভালো করে বোঝো। এবার আমরা বলবো অটোগ্যামি। অটোগ্যামি মানে আমরা তিনটে কেস হতে পারে। একটা ফ্লাওয়ার, প্রথমেই দেখে আমি তোমাকে একটা সিঙ্গেল ফ্লাওয়ার, তাই তো? একটা সিঙ্গেল ফ্লাওয়ারটাকে ধরে নাও। এই সিঙ্গেল ফ্লাওয়ারের মধ্যে কি হচ্ছে, অ্যান্থার থেকে পোলেন গ্রেনস রিলিজ হচ্ছে, স্টিগমার মধ্যে বসছে। এখানে কটা ফ্লাওয়ার ইনভলভমেন্ট হচ্ছে? সিঙ্গেল ফ্লাওয়ার, সিঙ্গেল প্ল্যান্ট। দ্যাট টাইম ইট ইজ কল্ড অটোগ্যামি। তাহলে অটোগ্যামি মেনলি টু টাইপস এর হতে পারে। দেখো এখানে কি হচ্ছে, এবায়োটিক এজেন্ট মানে উইন্ডের থ্রু হচ্ছে, তারপর যখন পোলেন গ্রেনস স্টিগমার উপর রিচ করছে, দ্যাট টাইম পোলেন টিউব ফর্মেশন হয়ে যাচ্ছে। এরপর একটা মজার ঘটনা দেখাই তোমাকে। দেখো দেখো এখান থেকে তোমার অ্যান্থার থেকে পোলেন গ্রেনস রিলিজ হলো, এটা কোথায় যাচ্ছে? ডিফারেন্ট ফ্লাওয়ার বাট দ্য সেম প্ল্যান্ট। এটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এখানে ফ্লাওয়ারটা কিন্তু সেম নয়, ফ্লাওয়ারটা ডিফারেন্ট, তাই না? এই প্রসেসটা আমরা কি বলছি? অটোগ্যামি, জিটেনোগ্যামি। তাহলে জিটেনোগ্যামি এখানে কি হলো, এখানে ফ্লাওয়ারটা হলো ডিফারেন্ট আর পোলেন গ্রেনস ট্রান্সফার হবে যে ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার ফ্লাওয়ার। জেনারেলি এখানে কিন্তু বায়োটিক এজেন্ট খুব ইনভলভ হয়, যেমন ইনসেক্টের থ্রু হতে পারে বাট উইন্ডের থ্রুও পসিবল জিটেনোগ্যামি। তাহলে অটোগ্যামি মানে কি বুঝলাম? সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ারের মধ্যে যখন পলিনেশন। জিটেনোগ্যামি মানে কি বলছি তোমাকে? জিটেনোগ্যামি বলছি সেম প্ল্যান্ট বাট টু ডিফারেন্ট ফ্লাওয়ার, রাইট? তাহলে জিটেনোগ্যামি এন্ড তোমার অটোগ্যামি দুটোই কার মধ্যে আসছে? সেলফ পলিনেশনের মধ্যে। ক্রস পলিনেশন যখন ফ্লাওয়ারও ডিফারেন্ট, প্ল্যান্টও ডিফারেন্ট, তাহলে ক্রস পলিনেশনকে আমরা ইউজ করছি একটা ইম্পর্টেন্ট সায়েন্টিফিক টার্ম, দ্যাট ইজ দ্য জেনোগ্যামি। এবার দেখো এখানে কি হচ্ছিল, আমরা আগেই তোমাকে বলেছি এটা বায়োটিক আর এবায়োটিক এজেন্টের থ্রু হতে পারে। এবার তোমাকে আমি জেনোগ্যামিটা দেখাই। জেনোগ্যামিতে কি হচ্ছে দেখো, এই একটা সিঙ্গেল ডিফারেন্ট প্ল্যান্টস, এটা ডিফারেন্ট প্ল্যান্টস, এখান থেকে পোলেন গ্রেনসটা রিলিজ হয়ে যদি সেকেন্ড এই প্ল্যান্টের ফ্লাওয়ারের উপর গিয়ে রিচ করে, দ্যাট টাইম ইট ইজ কল্ড জেনোগ্যামি। তাহলে জেনোগ্যামি ক্রস পলিনেশন ব্যাপারটা একই, তাই তো? আর অটোগ্যামি আর জিটেনোগ্যামি যেটা বললাম সেটা অনেকটা সেলফ পলিনেশন। এই হচ্ছে আজকে আমাদের টপিক, যেটা হচ্ছে পলিনেশন সম্বন্ধে আমরা দেখে নিলাম। এবার কয়েকটা হোমওয়ার্কের কোশ্চেন দেখো। এই দেখো এই উইকে হোমওয়ার্কের জন্য একটা স্পেশাল আমি বলি তোমাকে, এই উইকে হোমওয়ার্ক গুলো তুমি খাতায় লিখবে। তোমাকে যেরকম খাতা করতে বলা হয়েছে, তুমি ওই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, যাতে তোমরা গ্রুপটা তৈরি করেছো ক্লাস 12 এর স্টুডেন্টরা 9804265101, ওই নাম্বারে প্রত্যেকজন স্টুডেন্ট, হ্যাঁ, তুমি তোমার খাতায় লিখে ওটাকে ছবি তুলে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবে। কবে? তোমার নেক্সট ডে ক্লাস আমি শিডিউল তৈরি করেছি একটা আলাদা ভিডিওতে, তার আগে তুমি এটাকে সাবমিট করবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছো তো? যে যে করবে না, দেখো তার কি হয়, এটাকে আমি পেটাবো, দাঁড়াও। বুঝেছো তো? না সিরিয়াস, আমি ইয়ার কি করছি না, তোমাকে কিন্তু এই জিনিসটা ভালো করে হোমওয়ার্ক করতে হবে। তোমরা আমার খুব বড় স্টুডেন্ট প্র্যাকটিক্যালি, আর তোমরা তো ছোট না, তোমাদের সেই বুকে ঢোকে কিছু হবে না, তোমাদের নিজেদেরকেই বুঝতে হবে ক্লাস 12টা কত বড় ইম্পর্টেন্ট। কারণ এই যে সিচুয়েশন একটা হয়েছে, ইকোনমিক্যালি একটা বড় প্রবলেম আসতে চলেছে ইন্ডিয়াতে, সেখান থেকে কিন্তু ইয়ং জেনারেশনের একটা বড় প্রবলেম হবে এমপ্লয়মেন্ট নিয়ে। সেই জন্য খুব সিরিয়াস হও নিজের কাজের সম্বন্ধে। ক্লিয়ার তো? তাহলে প্রথম আজকে কোশ্চেন দেখো, write the difference between self pollination and cross pollination. Write the difference between self pollination and cross pollination. তারপরটা করো, define the following terms. Define the following terms: orthogamy, zitanogamy and genogamy. Define the following terms: orthogamy, zitanogamy and genogamy. Clear? Next question, write the different, question number 3, write the different adaptive features of self-pollinating flower. Write the different adaptive features
of self-pollinating flower. Next question. এটাকে তুমি পজ করে আবার পিছিয়ে দিয়ে আবার একটু শুনে লিখে নেবে কোশ্চেনগুলো পরে, যদি না লিখতে পারো এই মুহূর্তে। তারপরের কোশ্চেন, রাইট দ্য অ্যাডাপটিভ ফিচার্স অফ cross-pollinating flower. Write the adaptive features of cross-pollinating flower. Write the adaptive features, যেগুলো তোমাকে আমি বললাম, হার্টোগ্যামি, হেটেরোস্টাইলি, ওই ব্যাপারগুলো এক্সপ্লেন করবে, এক এক লাইন লিখবে, এক্সপ্লেন করতে থাকবে। নোটটা ভালোভাবে দেখবে, যে নোটটা আমি তোমাকে দিয়েছি। আর যে নোটটা যে স্টুডেন্টরা একজন স্বস্তি মনে পায়নি বা কয়েকজন স্টুডেন্ট পায়নি, তাদেরকে পারলে কোনো বন্ধু একটু ছবি তুলে ওই পেজটা পাঠিয়ে দিও, অন্তত সেটা পড়ে নিই। তুমি তো আসোনি বাবা, কি করবো, সব স্টুডেন্টরাই ম্যাক্সিমাম পেয়ে গেছে। নেক্সট কোশ্চেন করো, write the characteristic features of the following. Last question, write the characteristic features of the following. A দিয়ে করো, entomophyly or insect pollinating flower, তুমি এই কোনো একটা লেখো। write the characteristic features, A দিয়ে করো entomophyly or insect pollinated flower. B দিয়ে করো hydrophyly, B দিয়ে করো hydrophyly। এই হচ্ছে তোমার হোমওয়ার্ক, এই ধরনের কোশ্চেনগুলো তোমার থাকলো। এছাড়া দেখবে আমার যে তোমার বুকলেট দেওয়া হয়েছে, তোমাদের সবাইকে ওই বুকলেটের পেছনে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। যে যে টপিকগুলো তোমার অলরেডি হয়ে গেছে, তুমি এখন বাড়িতে আছো, সেইগুলোকে বই দেখে সুন্দর করে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো প্রথম থেকে সলভ করতে থাকো। যতখানি পড়ানো হয়েছে ততখানি করো, এক্সট্রা কোনো করার দরকার নেই। যত অবধি আবার পড়াবো তারপর সেগুলো করবে। তার সঙ্গে এই কোশ্চেনগুলো আমাকে ছবি তুলে কিন্তু পাঠাচ্ছ নেক্সট ক্লাসের আগে। আর আগে অনেকবার বলেছি, তোমাদের প্রথমেই আজকে থ্যাংক ইউ দিয়েছিলাম, আবার থ্যাংক ইউ দিয়ে শেষ করি। তোমাদের এবং তোমার গার্জিয়ান, তোমরা দুজন যদি আমাকে ইকোনমিক্যালি সাপোর্ট না করতে, আজকে হয়তো এই ক্লাসটা আমি সবার কাছে পৌঁছে দিতে পারতাম না। আর এই ক্লাসটা তুমি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যারা আমার স্টুডেন্ট নয় তাদেরকেও শেয়ার করো। কিন্তু এখানে কোনো মানে সেই বাদ বিচার ব্যাপার নেই, আমার স্টুডেন্ট নয়, আমার স্টুডেন্টকে ছাড়া অন্যকে কেন দেবো, তারা কেন শিখবে, ওগুলো তো বাচ্চাদের কথা, তাই না? আজকে আমরা যখন একটা বড় এরকম প্রবলেমের সঙ্গে লড়াই করছি, এসব ছোট ছোট কথা, ছোট ছোট স্বার্থ, এইগুলো আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে অপ্রাসঙ্গিক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সেজন্য সবাই আজকে আমরা সমান, আজকে আমরা মানুষ, আজকে আমরা অ্যাজ এ টিচার, আমি সব স্টুডেন্ট আমার ক্ষেত্রে সমান। ক্লিয়ার তো? তাহলে আজকে এতখানি পড়লাম আমরা। ভালোভাবে পড়বে, উইকটা খুব সাবধানে থাকবে, একদম কোনোভাবে বাইরে বেরোবে না, কারণ এটা কিন্তু একটা প্যান্ডেমিক ডিজিজ। ইন্ডিয়া যদি এটা স্প্রেড করে খুব বড় সমস্যা হতে পারে। কাউকে বাড়ির বাইরে বেরোতে দেবে না। তুমি অ্যাজ এ বায়োলজিক্যাল স্টুডেন্ট হিসেবে তোমার কিন্তু এটা বোঝা উচিত। ক্লিয়ার তো ব্যাপারটা? কারণ তোমার হাতে অনেক কিছু মানে ডিপেন্ড করছে। কোনোভাবেই বাইরে যাবে না। অনেকে দেখছি টিভিতে প্রত্যেক দিন বাজার করতে যাচ্ছে, এগুলো তো মানে তাদের বোকা একটা কাজ করছে, তাই না? একদিন বাজার করলে তারা 5 দিন তারা রান্না করে খাওয়া যায়। একটু কিছু ম্যানেজমেন্ট শিখতে হবে আমাদেরকে। আজকে এত বড় প্রবলেমের সঙ্গে একটা আমাদের পিএম সিএম সবাই কত বড় স্যাক্রিফাইস করে, কত বড় তাদের ইনভলভমেন্ট দেখাচ্ছেন। আজকে একটা কিছু মানুষ যদি এই ধরনের বোকামি কাজ করে, আমরা সবাই এফেক্টেড হতে পারি। তাই তোমরা অ্যাজ এ স্টুডেন্ট খুব বড় সচেতন হও, সিরিয়াস হও, তোমাদের দিক থেকে যেন কোনো ভুল না হয়। সেই ভুলটা তুমি যদি করো সেটা আমাদের ভুল হবে, আমরা তোমাকে শেখাতে পারিনি। বুঝতে পারছো তো? তাহলে ওকে, আজকে এতখানি। বেস্ট অফ লাক এই উইকে ভালোভাবে পড়াশোনা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা বলে দিই, যারা ক্লাস 12 বোর্ডের ক্লাস করো, মেডিকেলের ক্লাসটা করো না, ঠিক আছে করো না, কিন্তু তারা এই মুহূর্তে বাড়িতে থেকে অন্তত মেডিকেলের ক্লাসের টেস্টগুলো দাও না, অসুবিধা কি আছে? ক্লাসটাও অ্যাটেন্ড করো। এখন তো আমরা বলছি, এখন ওই ফিজ টিজ ওসবে অনেক ঊর্ধ্বে আমরা। তোমরা বাড়িতে আছো, ওই সব ক্লাসগুলো করো। 11-এর যে ক্লাসগুলো হচ্ছে এখন 12-এর পার্টের মধ্যে আলটিমেটলি, সেগুলো বাড়ি থেকে বসে একটু টেস্ট করে দাও না, একটু শেখো না। শেখার তো কোনো বিকল্প নেই আলটিমেটলি, কারণ তোমাদের কিন্তু কিছু করতে হবে এই বছর। বুঝতে পারছো তো? ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।